সবাইকে স্বাগতম আর্কিনেস্ট চ্যানেলে। আজ আমরা যাত্রা শুরু করছি আয়ারল্যান্ডের প্রাচীন ঐতিহাসিক স্থাপনা অ্যাশফোর্ড ক্যাসেলের উদ্দেশ্যে। ১৩০০ শতাব্দীতে নির্মিত এই দুর্গ যুগের পর যুগে দেখেছে যুদ্ধ, ক্ষমতার পালাবদল আর আভিজাত্যের উত্থান পতন। ইতিহাসের পথ ধরে আজ আমরা আবিষ্কার করব কেন অ্যাশফোর্ড ক্যাসেলকে বলা হয় দ্য বেস্ট অব দ্য বেস্ট। অ্যাশফোর্ড ক্যাসেল আয়ারল্যান্ডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এর দীর্ঘ ৮০০ বছরের পথচলা আয়ারল্যান্ডের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সাক্ষী। অ্যাশফোর্ড ক্যাসেল প্রতিষ্ঠা করেন অ্যাংলো নরম্যান ব্যারেন উইলিয়াম ডি বার্গ। তার উদ্দেশ্য ছিল কোনেমারা অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করা এবং গেলিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে নরম্যানদের প্রভাব আরও সুদৃঢ় করা। ক্যাসেলের অবস্থান ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি লফকরি হ্রদের তীরে অবস্থিত, যা জলপথে পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট ছিল। ডি বার্গ পরিবারের মধ্যেই ক্ষমতার জন্য বহু অভ্যন্তরীণ সংঘাত দেখা দেয়, যা ক্যাসেলের দখলদারিত্ব বারবার পরিবর্তন আনে। এই সময়টির মধ্যে ক্যাসেলটি গেলিক আয়ারল্যান্ডের ও কর্নার এবং ও ফ্ল্যাহার্টি ক্ল্যান্সদের আক্রমণের শিকার হয়। ডি বার্গ শাসনের অবসান ঘটে ১৫৮৯ সালে, যখন রানী এলিজাবেথ এর পক্ষে স্যার রিচার্ড বিংহ্যাম এই ক্যাসেল দখল করেন। এটি ছিল আয়ারল্যান্ডে ইংরেজ শাসনের সম্প্রসারণের একটি অংশ। বিংহ্যাম পরিবার ক্যাসেলের মালিকানা পায় এবং তারা ক্যাসেলের স্থাপত্যে কিছু পরিবর্তন আনে। এরপর ক্যাসেলটি ব্রুক পরিবারের হাতে আসে, যারা ১৭০০ শতাব্দীতে আয়ারল্যান্ডের অন্যতম প্রভাবশালী পরিবার ছিল। ১৬৪১ সালের আইরিশ বিদ্রোহের সময় ক্যাসেলটি বারবার আক্রমণের শিকার হয়। ব্রুক পরিবার প্রোটেস্ট্যান্ট হওয়ায় তারা ক্যাথলিক বিদ্রোহীদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল। এই সময় ক্যাসেলটি দুর্গের মতো শক্তিশালী ছিল, যা এটিতে টিকে থাকতে সাহায্য করে। ব্রুক পরিবার ক্যাসেলের চারপাশে একটি আনুষ্ঠানিক বাগান এবং কিছু স্থাপত্যের সংযোজন করে, যা এটিকে একটি সামরিক দুর্গের পাশাপাশি একটি আবাসিক প্রাসাদ হিসেবেও ব্যবহৃত হতে শুরু করে। ১৭৯৪ সালে রিচার্ড অরপেন ক্যাসেলটি ব্রুক পরিবারের কাছ থেকে কেনেন। তার উত্তরসূরি স্যার বেঞ্জামিন লি গিনেস, যিনি বিখ্যাত গিনেস বিয়ার সাম্রাজ্যের উত্তরাধিকারী ছিলেন, ১৮৫২ সালে ক্যাসেলটি ক্রয় করেন। এটিই ছিল অ্যাশফোর্ড ক্যাসেলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক। স্যার বেঞ্জামিন এবং তার পুত্র লর্ড আর্ডিল্যান ক্যাসেলটির ব্যাপক সংস্কার, সম্প্রসারণ এবং আধুনিকীকরণ করেন। লর্ড আর্ডিল্যান দুটি নতুন ভিক্টোরিয়ান উইং যোগ করেন, যা ক্যাসেলের আকার দ্বিগুণ করে। এর ফলে ক্যাসেলটি আরও মহৎ এবং বিলাসবহুল হয়ে ওঠে। তিনি বিস্তীর্ণ বাগান এবং বনভূমি তৈরি করেন, যার নকশা করেন বিখ্যাত ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট জেমস ফ্র্যাঙ্কলিন ফুলার। তিনি হাজার হাজার গাছ রোপণ করেন এবং লফকরিথের ধারে একটি মনোরম প্রকৃতি তৈরি করেন। ১৯৩৯ সালে অ্যাশফোর্ড ক্যাসেলকে একটি বিলাসবহুল হোটেলে রূপান্তরিত করা হয়। এর ফলে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত হয় এবং এর রক্ষণাবেক্ষণের জন্য একটি নতুন মডেল তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হোটেলটি ব্রিটিশ এবং আমেরিকান সৈনিকদের জন্য একটি বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল। এর ফলে ক্যাসেলটি যুদ্ধের সময়ও সচল থাকে এবং ঐতিহাসিক গুরুত্ব বজায় রাখে। ১৯৫০-এর দশকে অ্যাশফোর্ড ক্যাসেল হলিউডের দৃষ্টি আকর্ষণ করে। ১৯৫২ সালে জন ফোর্ড পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র দ্য কোয়েট ম্যানের শুটিং এখানে হয়, যেখানে জন ওয়েন এবং মরিন ওহারা অভিনয় করেন। এই চলচ্চিত্র ক্যাসেলের পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। পরবর্তীতে ক্যাসেলটি বিভিন্ন মালিকের হাত ধরে চলে আসে। প্রত্যেকেই এর ঐতিহাসিক কাঠামো বজায় রেখে আধুনিক সুযোগ সুবিধা যোগ করার চেষ্টা করেন। অ্যাশফোর্ড ক্যাসেল শুধু একটি ভবনের চেয়েও বেশি কিছু। এটি আয়ারল্যান্ডের দীর্ঘ এবং জটিল ইতিহাসের একটি জীবন্ত পাঠ। এর প্রতিটি ইঁট, প্রতিটি কক্ষ এবং প্রতিটি বাগান আয়ারল্যান্ডের অভিজাত পরিবার, রাজনৈতিক সংঘাত, শৈল্পিক উন্নয়ন এবং আধুনিক আতিথেয়তার গল্প বলে। এটি ইতিহাসের সঙ্গে বিলাসের এক অসাধারণ মেলবন্ধন, যা এখনও দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। আশা করি আজকের আর্কিনেস্টের পরিবেশনায় এই বিস্তারিত বর্ণনাটি তোমরা উপভোগ করেছ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়।